হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব জিকে স্পেশাল রিভিশন ক্লাস। আমাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা 2021 26 তারিখে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তো সেটার ওপর বেস করে আমরা আজকে জিকে স্পেশাল রিভিশন ক্লাস করব, যেখানে আজকের আমাদের বিষয় হলো ভারতের সংবিধান। ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ আমরা 150টি প্রশ্ন উত্তর করে ফেলবো আজকের ক্লাসের মাধ্যমে। ক্লাসটা শুরু করার আগে সিআরপি একাডেমির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের ফুল কমন প্যাক সিআরপি একাডেমির পক্ষ থেকে দেয়া হচ্ছে। সেই কমন প্যাকে বিগত বছরে 80 থেকে 90% হুবহু কমনযোগ্য কিন্তু প্রশ্ন এসেছে এবং পুলিশ পরীক্ষায় প্রশ্ন কমনের দিক থেকে কিন্তু সিআরপি একাডেমি সেরা। এই ফুল কমন প্যাকের কোর্স ফি মাত্র 699 টাকায়। যারা এটি পারচেস করতে চাও, নিচে দেয়া 9647553612 নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক সংবিধান নিয়ে। সূচিপত্র অর্থাৎ আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। প্রথমে করব সংবিধানের পটভূমি, তারপরে সংবিধানের বিভিন্ন ধারা ও সংবিধান সংশোধনী, মৌলিক কর্তব্য ও মৌলিক অধিকার, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকার এবং সংবিধানের উৎস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী একটা ক্লাসের মাধ্যমেই করে ফেলব। দেখো, সংবিধানের পটভূমি সম্বন্ধে একটু প্রথমে আমরা দেখব। সংবিধানের পটভূমি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী ভারতের গণপরিষদকে সংগঠনের দায়িত্ব দেয়া হয়। ওকে, 1946 সালের 16 মে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে। সেই পরিকল্পনা অনুযায়ী ভারতের গণপরিষদকে সংবিধান গঠনের কিন্তু দায়িত্ব দেওয়া হয়। 1946 সালের নভেম্বর মাসে গণপরিষদ, যাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয়, সেটি গঠিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। সচিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি চেয়ারম্যান। খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটি, যে গণপরিষদের প্রথম অধিবেশনে প্রথম অস্থায়ী সভাপতি চেয়ারম্যান কে ছিলেন। তখন উত্তর হয়ে যাবে সচিদানন্দ সিনহা। তারপর দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালের 11 ডিসেম্বর গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। তো স্থায়ী চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হলেন? তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। কবে হয়েছিলেন? 11 ডিসেম্বর। দেখো তারপরের পয়েন্ট, 1947 সালের 22 জুলাই গণপরিষদ কর্তৃক ভারতের স্বাধীনতার বা স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। 1947 সালের 22 জুলাই গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর করা হয়। পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের পতাকার নকশা করেছিলেন। 1949 সালের 26 নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। এই সময় সংবিধানে একটি প্রস্তাবনা এবং মোট 395টি ধারা এবং 8টি তফসিলি ছিল। খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইখান থেকে কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। 26 নভেম্বর 1949 সালে সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং তখন 395টি ধারা এবং 8টি তফসিলি ছিল। 1950 সালের 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। তো 26 জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়, যে জন্য এই 26 জানুয়ারিটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। সংবিধান রচনা করতে সময় লেগেছে 2 বছর 11 মাস 17 দিন এবং কতগুলো সেশন লেগেছে? 11টি সেশন। ওকে, 11টা সেশনের মধ্য থেকে 2 বছর 11 মাস এবং 17 দিনে সংবিধান রচনা করা হয়েছে। এরপর আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ করব। দেখো, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? প্রত্যেকে এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। সেটা ঠিক হোক ভুল হোক, এর মাধ্যমে তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। প্রশ্ন নাম্বার 1 এর খুবই ইজি একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রশ্ন নাম্বার 2, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়?
ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? একটু আগেই করলাম, গৃহীত হয়েছিল কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। প্রশ্ন নাম্বার 3, কত সালে গণপরিষদ গঠিত হয়েছিল? কত সালে গণপরিষদ গঠিত হয়েছিল? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1946 সালে। 1946 সালে গণপরিষদ গঠিত হয়েছিল। এটি ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা গঠিত হয়েছিল। প্রশ্ন নাম্বার 4, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শেষ বৈঠকটি কবে অনুষ্ঠিত হয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শেষ বৈঠকটি কবে অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 24শে জানুয়ারি 1950। 24শে জানুয়ারি 1950-এর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন নাম্বার 5, প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1951-52 সালে। 1951-52 সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশ্ন নাম্বার 6, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হন? একটু আগেই আমরা এটা করলাম। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডক্টর সচিদানন্দ সিনহা। প্রশ্ন নাম্বার 7, কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? একটু আগেই আমরা এই প্রশ্নটা করলাম, আবার প্রশ্নটা রিপিট হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়। প্রশ্ন নাম্বার 9, ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা কবে কার্যকর হয়? আগেরটা ছিল গৃহীত, এবার বলছে কার্যকর, দুটো কিন্তু তফাৎ রয়েছে। তো কার্যকর হয়েছিল যেদিন প্রজাতন্ত্র দিবস সেই দিন, অর্থাৎ 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়েছিল। প্রশ্ন নাম্বার 10, মুসলিম লীগ কবে গঠিত হয়? মুসলিম লীগ কবে গঠিত হয় বা কত সালে গঠিত হয়? প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1906 সালে। প্রশ্ন নাম্বার 11, মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি কবে তোলে? মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি কবে তোলে? কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1940 সালে। 1940 সালের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলে মুসলিম লীগ। প্রশ্ন নাম্বার 12, জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি কবে মেনে নেয়? জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি কবে মেনে নেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1947 সালে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মধ্য দিয়ে জাতীয় কংগ্রেস ভারত বিভাগের পরিকল্পনাটি মেনে নেয়। নেক্সট প্রশ্ন নাম্বার 13, গণপরিষদের আইনি উপদেষ্টা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণপরিষদের আইনি উপদেষ্টা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বি.এন. রাও। বি.এন. রাও ছিলেন গণপরিষদের আইনি উপদেষ্টা। প্রশ্ন নাম্বার 14, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন প্রথম শিক্ষামন্ত্রী ভারতবর্ষের। প্রশ্ন নাম্বার 15, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জন মাথাই। জন মাথাই ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন। প্রশ্ন নাম্বার 16, খসড়া কমিটির চূড়ান্ত পর্বে সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তফসিলি তৈরি করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খসড়া কমিটি চূড়ান্ত পর্বে সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তফসিলি তৈরি করে? কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো।
প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 395টি ধারা এবং 8টি তপশিলি ছিল। 395টি ধারা এবং 8টি তপশিলি ছিল। প্রশ্ন নাম্বার 17 কত সালে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিণত হয়? কত সালে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি। এই দিনটিতে সংবিধান কার্যকরী হয় এবং এই দিনটি থেকেই ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রশ্ন নাম্বার 18 নিম্নলিখিত কোন দেশের লিখিত সংবিধান নেই? নিচে দেয়া 4টে দেশ দেয়া রয়েছে, কোন দেশের মধ্যে লিখিত কোনো সংবিধান নেই? প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইংল্যান্ড। ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। এছাড়া ইসরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরব, কানাডা, উত্তর আয়ারল্যান্ড প্রভৃতি দেশের লিখিত কোনো সংবিধান নেই। প্রশ্ন নাম্বার 19 আজ পর্যন্ত কতবার সংবিধানের প্রস্তাবনা অংশটি সংশোধন হয়েছে? আজ পর্যন্ত কতবার সংবিধানের প্রস্তাবনা অংশটি সংশোধন হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একবার, মাত্র একবার। সেটি কবে হয়েছিল? 1976 সালে। 1976 সালে। প্রশ্ন নাম্বার 20 গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 9 ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 সালে। প্রশ্ন নাম্বার 21 ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? প্রশ্ন নাম্বার 21 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতীয় পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে গঠিত। প্রশ্ন নাম্বার 22 সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপরে ন্যস্ত রয়েছে? সংবিধান বলবৎ করার দায়িত্ব কার উপরে ন্যস্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত রয়েছে সংবিধান বলবৎ করার দায়িত্ব। প্রশ্ন নাম্বার 23 ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা কতজন স্থির করা হয়? ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের সদস্য সংখ্যা কত স্থির করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 389, 389 জনকে। প্রশ্ন নাম্বার 24 ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে কত সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রশ্ন নাম্বার 24 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখো এবার আমরা দেখব মৌলিক অধিকার সমূহ। মৌলিক অধিকার সমূহ একটু ডিটেলসে আমরা দেখব কি বলছে। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে 6টি। আগে কিন্তু 7টি মৌলিক অধিকার ছিল, সেইখান থেকে একটি মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে, সেটা আমরা একটু পরেই দেখব। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে মোট 6টি। কি কি? 1 নম্বর সাম্যের অধিকার। সাম্যের অধিকার। 2 নম্বরে রয়েছে স্বাধীনতার অধিকার। 3 নম্বরে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 5 নম্বরে সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার। 6 নম্বরে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো গুরুত্বপূর্ণ এই 6টি বর্তমানে মৌলিক অধিকার রয়েছে আমাদের সংবিধানে। এরপরে দেখো সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বর্ণিত হয়েছে। মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটাকে বাদ দিয়ে কোথায় রাখা হয়েছে? সেটাকে রাখা হয়েছে কোথায়? রাখা হয়েছে তোমার আইনি অধিকারে। আইনি অধিকারে রাখা হয়েছে। এই সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার। কত নম্বর ধারাতে রাখা হয়েছে? সেটা হচ্ছে 300A। 300A ধারাতে রাখা হয়েছে এই সম্পত্তির অধিকারটাকে। দেখো মৌলিক কর্তব্য সমূহ। আগেরটা ছিল মৌলিক অধিকার,
ফান্ডামেন্টাল রাইটস। এখন আমরা করব মৌলিক কর্তব্য। আমাদের কি কি কর্তব্য রয়েছে সেইগুলো দেখব। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। কি কি? সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা এবং সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সমস্ত ভারতবাসীর কিন্তু এটা একটা মৌলিক কর্তব্য। দ্বিতীয়ত, স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলো সংরক্ষণ এবং অনুসরণ করা, এটাও আমাদের কর্তব্য। তৃতীয়ত, ভারতীয় সার্বভৌমত্ব, একতা ও সংহতি সংরক্ষণ ও অনুসরণ করা আমাদের কর্তব্য। দেশ রক্ষা, জাতীয় সেবামূলক কাজের আহ্বানে যোগ দেওয়াও আমাদের মৌলিক কর্তব্য। ধর্মগত, ভাষাগত এবং আঞ্চলিক ভিন্নতার ঊর্ধ্বে জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ব পদের বিকাশ এবং নারী জাতির মর্যাদাহানির প্রথার বিলাপ আমাদের কর্তব্য। এছাড়াও আরও বাদবাকি 6টা দেখে নেব। দেশের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে সম্মান করা আমাদের কর্তব্য। বনভূমি, নদ নদী, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং প্রাণীদের প্রতি মমত্ববোধ প্রদর্শন করাও প্রতিটি ভারতীয়র কর্তব্য। 8 নম্বর দেখব, বৈজ্ঞানিক মানসিকতা পোষণ করা আমাদের কর্তব্য। জাতীয় সম্পদ সংরক্ষণ করা আমাদের কর্তব্য। ক্রমবর্ধমান জাতীয় উন্নতির এবং সমৃদ্ধির জন্য ব্যক্তিগত সমষ্টিগত উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা করা আমাদের কর্তব্য। এবং সবার শেষে 11 নম্বর মৌলিক কর্তব্য হলো 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতা মাতা এবং অভিভাবকের কর্তব্য। মৌলিক কর্তব্য সমূহ সংবিধানের 51A ধারায় উল্লেখ করা রয়েছে এবং এটার পাঠ কত? পাঠ রয়েছে 4A তে। ওকে, পাঠ বা অধ্যায় 4A তে 51A তে ধারায় এটা উল্লেখ করা রয়েছে মৌলিক কর্তব্য সমূহ। এবার আমরা কিছু আবার এমসিকিউ করে ফেলবো। 25 নম্বর এমসিকিউটা দেখো, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়? প্রশ্ন নাম্বার 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1955 সালে। 26, 14 বছর পর্যন্ত বয়সের শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রাপ্তির সংস্থান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? প্রশ্ন নাম্বার 26-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনুচ্ছেদ 21A। অনুচ্ছেদ 21A তে বলা রয়েছে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের অবৈতনিক এবং প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা, এটা সংবিধানের লেখা রয়েছে মৌলিক অধিকারের আন্ডারে। প্রশ্ন নাম্বার 27, বর্তমানে সম্পত্তির অধিকার একটি কোন ধরনের অধিকার? আগে সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকার ছিল। সম্পত্তির অধিকারটিকে 1978 সালের 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেটাকে এখন কোথায় রাখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইনি অধিকার। এখন রয়েছে কত নম্বর আর্টিকেলে? 300A তে, 300A নম্বর ধারায় রয়েছে। প্রশ্ন নাম্বার 28, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 28-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি করাচি অধিবেশন। করাচি অধিবেশনে 1931 সালে মৌলিক অধিকারের প্রস্তাব সর্বপ্রথম কংগ্রেস নিয়েছিল। প্রশ্ন নাম্বার 29, ভারতীয় সংবিধানের 24 নম্বর ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় তাদের বয়স কত বছরের কম হলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 14 বছর। 14 বছরের কম কোনো শিশুকে ভারতীয় কোনো কারখানায় এবং কোনো কয়লা খনিতে কিন্তু বা কোনো খনিতে নিয়োগ করা যাবে না এবং এটার লেখা রয়েছে সংবিধানের 24 নম্বর ধারায়। প্রশ্ন নাম্বার 30, কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 30-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1976। 1976 সালের 42তম সংশোধনী সংবিধানের মাধ্যমে মৌলিক কর্তব্যকে অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। প্রশ্ন নাম্বার 31, কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর
সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। কোন মৌলিক অধিকারটিকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা রূপে বর্ণনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার। সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার, এটা রয়েছে তোমার আর্টিকেল 32। আর্টিকেল 32। প্রশ্ন নাম্বার 32, মৌলিক অধিকার কার্য করার দায়িত্ব কোন বিচারালয়ের? মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচারালয়ের? প্রশ্ন নাম্বার 32 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের। প্রশ্ন নাম্বার 33, মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল? একটু আগে দেখলাম মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কয়টি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7টি। 7টি প্রথমে মৌলিক অধিকার ছিল, সেইখান থেকে সম্পত্তির অধিকারটিকে বাদ দিয়ে দেওয়া হয় 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে, 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে। তারপর থেকে বর্তমানে আমাদের 6টি মৌলিক অধিকার রয়েছে। প্রশ্ন নাম্বার 34, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? প্রশ্ন নাম্বার 34 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18 নম্বর ধারায়। প্রশ্ন নাম্বার 35, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি প্রদান করা যাবে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 20 নম্বর ধারায়। 20 নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না। প্রশ্ন নাম্বার 36, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সরকার দ্বারা পরিচালিত সরকারের থেকে আর্থিক অনুদান প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ, ভাষা কেবলমাত্র এগুলির কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের ভর্তির অধিকার খর্ব করা যাবে না? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 26 নম্বর অনুচ্ছেদ। প্রশ্ন নাম্বার 37, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী রয়েছে? প্রশ্ন নম্বর 37 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2 নম্বর অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী দেওয়া রয়েছে। প্রশ্ন নম্বর 38, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে। অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে কোন অনুচ্ছেদের মাধ্যমে বা কোন ধারার মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 17 নম্বর ধারার মাধ্যমে। প্রশ্ন নাম্বার 39, কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? নিচের 4টে অপশন রয়েছে, তার মধ্যে থেকে কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার এটা মৌলিক অধিকার নয়। প্রশ্ন নাম্বার 40 করার আগে একটু গুরুত্বপূর্ণ কিছু আমরা ইনফরমেশন দেখব। দেখো কি বলছে, সংবিধানের 395টি ধারা এবং 8টি তফসিলি ছিল। আমাদের সংবিধানে এখনো পর্যন্ত 104টি সংশোধনী হয়েছে। এই সংশোধনীগুলোর লক্ষ্য সমাজ যাতে সংবিধানের মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন সমস্যার মোকাবিলা করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নেক্সট, সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? প্রশ্ন নাম্বার 40 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। এই সংবিধান সংশোধনী 1975 সালে হয়। প্রশ্ন নাম্বার 41, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দ তিনটি প্রস্তাবনায় যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? 3টে নতুন শব্দ আমাদের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়েছিল। কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। এই 3টে শব্দ কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাতে যোগ করা হয়?
প্রশ্ন নাম্বার 41 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 42তম সংবিধান সংশোধনী, যেটি হয়েছিল 1936 সালে। প্রশ্ন নাম্বার 42, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? প্রশ্ন নাম্বার 42, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 44তম সংবিধান সংশোধনী, যেটি হয়েছিল 1978 সালে। সেটির মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন নাম্বার 43, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এবং এটি হয়েছিল 1988 সালে। প্রশ্ন নাম্বার 44 কি বলছে? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এটির অপশন ডি 86তম সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল, এবং করা হয়েছিল 2002 সালে। প্রশ্ন নাম্বার 14, অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 46 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17 নম্বর ধারায়। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 47, বাক স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? ফ্রিডম অফ স্পিচ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার অধিকার দেয়া হয়েছে মৌলিক অধিকারের মধ্যে। প্রশ্ন নাম্বার 48, শিক্ষার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? শিক্ষার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? প্রশ্ন নাম্বার 48 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 21 এ নম্বর ধারায়। 21 এ নম্বর ধারায় শিক্ষার অধিকার বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 49, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 61 নম্বর ধারায়। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণনা করা রয়েছে। প্রশ্ন নাম্বার 50, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 50 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 76 নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ব্যাপারে বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 51, অর্থ বিলের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? প্রশ্ন নাম্বার 51 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 110 নম্বর ধারায় অর্থ বিলের কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 52, সুপ্রিম কোর্টের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 124 নম্বর ধারা। 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 53, রাজ্যপালের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? রাজ্যপালের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 153 নম্বর ধারা। 153 নম্বর ধারায় রাজ্যপালের কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 54, হাইকোর্টের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 54 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 214 নম্বর ধারা। 214 নম্বর ধারায় হাইকোর্টের কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 55, অর্থ কমিশনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। প্রশ্ন নাম্বার 55 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 280 নম্বর ধারায়
অর্থ কমিশনের কথা বলা হয়েছে? প্রশ্ন নাম্বার 56, কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? প্রশ্ন নাম্বার 56 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 315। 315 নম্বর ধারায় বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে। 57, চাকরির ক্ষেত্রে এসটি এবং এসসিদের সংরক্ষণের ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 335। 335 নম্বর ধারায় বলা হয়েছে চাকরির ক্ষেত্রে এসসি এবং এসটিদের সংরক্ষণের ব্যবস্থার কথা। 58, দেশে জাতীয় জরুরি অবস্থার ঘোষণা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে, যেটাকে ন্যাশনাল এমার্জেন্সি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার 58 অপশন ডি, 352। 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করার কথা বলা হয়েছে সংবিধানে। প্রশ্ন নাম্বার 59, রাজ্যে জরুরি অবস্থার ঘোষণা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা স্টেট এমার্জেন্সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 356। 356 নম্বর ধারায় রাজ্যে জরুরি অবস্থার ঘোষণা করার কথা সংবিধানে বলা হয়েছে। একে রাষ্ট্রপতি শাসনও বলা হয়। প্রশ্ন নাম্বার 60, আর্থিক জরুরি অবস্থার ঘোষণা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ এটাকে বলা হয় ফাইনান্সিয়াল এমার্জেন্সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 360 নম্বর ধারায়। প্রশ্ন নাম্বার 61, শিশু শ্রম বন্ধ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী? শিশু শ্রম বন্ধ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 24 নম্বর ধারা অনুসারে। 62, গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 62তম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 40। 40 নম্বর ধারায় আর্টিকেল 40-তে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থার কথা। প্রশ্ন নাম্বার 63, ভারতের রাষ্ট্রপতির কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 52 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। প্রশ্ন নাম্বার 64, রাষ্ট্রপতি নির্বাচনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 54 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন নাম্বার 65, গোয়া এবং দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? গোয়া এবং দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর দ্বারা? প্রশ্ন নাম্বার 65 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12তম সংবিধান সংশোধনীর দ্বারা। এটি হয়েছিল 1962 সালের সংবিধান সংশোধনীর মাধ্যমে। 66, ভারতের নাগরিকতা প্রকৃতি হলো কি ধরনের? ভারতের নাগরিকতার প্রকৃতি হলো কি ধরনের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ। প্রশ্ন নাম্বার 65 আগে একটু গুরুত্বপূর্ণ আমরা জিনিসপত্র দেখে নেব, ইনফরমেশন। ভারতের পার্লামেন্ট লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত। পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর। লোকসভায় সভাপতিত্ব করে থাকেন স্পিকার। বর্তমানে স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা। লোকসভায় সদস্য পদ হতে গেলে ন্যূনতম বয়স দরকার 25 বছর। পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। রাজ্যসভায় সদস্যদের মেয়াদ 6 বছর। রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভার সদস্য পদে ন্যূনতম বয়স হলো 30 বছর বয়স।
প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স 25 বছর। যেহেতু প্রধানমন্ত্রী লোকসভার অন্তর্গত থাকে এবং লোকসভায় ন্যূনতম বয়স 25 বছর, সেই জন্য প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স হলেই হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। তো এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কিছু জেনে গেলাম সংবিধান এবং পার্লামেন্টের ব্যাপারে। নেক্সট প্রশ্ন নাম্বার 67, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ কোনটি? ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ হলো লোকসভা। সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা। 68, পার্লামেন্টে বছরে কতবার অধিবেশন বসে? 68 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3 বার। 3 বার অধিবেশন বসে। সাধারণ অধিবেশন বা বাজেট সেশন, বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। অর্থাৎ সাধারণ বা জেনারেল সেশন বা বাজেট সেশন, বাদল অধিবেশন মানে হচ্ছে তোমার মনসুন সেশন এবং শীতকালীন অধিবেশন মানে হচ্ছে উইন্টার সেশন। 69, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ্যসভা। রাজ্যসভা হলো ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ। প্রশ্ন নাম্বার 70, সংবিধান অনুযায়ী ভারতে কমপক্ষে কতবার অধিবেশন করতে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2 বার। অন্তত কমপক্ষে বছরে 2 বার কিন্তু অধিবেশন করতেই হবে। দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান যেন না হয়, অর্থাৎ 6 মাসের মধ্যেই কিন্তু দুটো অধিবেশন করতে হবে। 71, পার্লামেন্ট ভবনটির নকশা করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের পার্লামেন্ট ভবনটির নকশা করেন কে? 71 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এডউইন লুটেন্স এবং হাওয়ার্ড বাকের। প্রশ্ন নাম্বার 72, ভারতের পার্লামেন্ট ভবনটি কার অনুকরণে তৈরি? ভারতের পার্লামেন্ট ভবনটি কার অনুকরণে তৈরি? 72 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অশোক চক্র। অশোক চক্রের অনুকরণে এটি তৈরি। প্রশ্ন নাম্বার 73, সংসদ ভবনটি যখন তৈরি হয় তখন ভারতে ভাইসরয় কে ছিলেন? পার্লামেন্ট ভবনটি যখন তৈরি হচ্ছে তখন আমাদের ভারতবর্ষে কোন ব্রিটিশ ভাইসরয় ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড আরউইন। লর্ড আরউইন। প্রশ্ন নাম্বার 74, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? খুবই ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 5 বছর। 5 বছর হলো রাষ্ট্রপতির মেয়াদ। 75, লোকসভার অধিবেশন কে আহ্বান করেন? লোকসভার অধিবেশন কে আহ্বান করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান করেন। এছাড়া ইনি রাজ্যসভার অধিবেশন এবং যুগ্ম অধিবেশনও আহ্বান করেন। 76, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 76 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 77, ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের সাংবিধানিক প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। ভারতের সাংবিধানিক প্রধান হলেন প্রেসিডেন্ট। 78, রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স দরকার? রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স দরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 35 বছর। 35 বছর বয়স দরকার রাষ্ট্রপতি হতে গেলে। 79, রাজ্যসভা কি ধরনের কক্ষ? রাজ্যসভা কি ধরনের কক্ষ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্থায়ী কক্ষ বা পার্মানেন্ট বডি বা পার্মানেন্ট হাউস। নেক্সট প্রশ্ন নাম্বার 80, রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে? রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 30 বছর। 30 বছর কমপক্ষে হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে। প্রশ্ন নাম্বার 81, রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কতজন হতে পারে? 81 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 250 জন।
রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক 250 জন হতে পারে। 82 রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? 250 জন সর্বাধিক হতে পারে, কিন্তু বর্তমানে রাজ্যসভায় কতজন সদস্য সংখ্যা রয়েছে? কোশ্চেন নাম্বার 82 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 245 জন। 245 জন সদস্য সংখ্যা এখন রয়েছে। এদের মধ্যে 233 জন সরাসরি নির্বাচিত, বাকি 12 জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। প্রশ্ন নাম্বার 83 রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভা একটি পার্মানেন্ট বডি, কিন্তু তার যে সদস্যরা রয়েছেন তারা কত বছর ছাড়া ছাড়া রিটায়ার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6 বছর। উপরাষ্ট্রপতির মেয়াদ অনলি 5 বছর। প্রশ্ন নাম্বার 84 লোকসভা কি ধরনের কক্ষ? লোকসভা একটি অস্থায়ী কক্ষ। রাজ্যসভার মতো লোকসভার স্থায়ী কক্ষ নয়, প্রতি 5 বছর অন্তর লোকসভা ভেঙে যায়। প্রশ্ন নাম্বার 85 লোকসভার সদস্য হতে প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 25 বছর। 86 লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? প্রশ্ন নাম্বার 86 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 550। এটা একদম আপডেটেড ভ্যালু, আপডেটেড ডাটা। আগে কিন্তু 552 ছিল, কেননা 2 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন, কিন্তু বর্তমানে আর সেই 2 জন সদস্যকে কিন্তু মনোনীত করতে পারেন না। ওকে, তো দেখো এদের মধ্যে এই যে 550 দেখলাম, 550 জনের মধ্যে সর্বাধিক 530 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, 530 জন রাজ্যগুলি থেকে থাকবে। সরি, একটু ভুল বললাম, এদের মধ্যে রাজ্যগুলি থেকে সর্বাধিক 530 জন থাকবে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন সদস্য থাকতে পারে। আর দেখো এই যে এটা দেয়া রয়েছে, এটা আর হবে না, সম্প্রতি এটা কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। ওকে, কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে কত? 545 জন। এদের মধ্যে 543 জন নির্বাচিত সদস্য এবং বাকি 2 জন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। 545 জন কিন্তু এখন বর্তমানে রয়েছে, কেননা পরবর্তী যে মানে এটা হবে, ভোট হবে, বা পরবর্তী যে পার্লামেন্টের ভোটটা হবে, লোকসভার ভোট হবে, তখন যখন হবে তখন কিন্তু এই 2 জন কিন্তু বাদ চলে যাবে, তখন কিন্তু হয়ে যাবে 543 জন। ওকে, যেহেতু অলরেডি ভোট হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এখন রয়েছে 545 জনই। প্রশ্ন নাম্বার 87 লোকসভার যিনি প্রধান নির্বাচিত হন তাকে কি বলা হয়? লোকসভার যিনি প্রধান নির্বাচিত হন তাকে কি বলা হয়? 87 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রধানমন্ত্রী। 88 ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? 88 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই সংসদের সদস্য হতে হবে এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। 89 প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? যেহেতু লোকসভার সদস্য সংখ্যা হতে গেলে বা সদস্য হতে গেলে 25 বছর লাগে, তো সেই জন্য 25 বছর হলেই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করা যাবে। সংসদ সদস্য নন এমন ব্যক্তিও প্রধানমন্ত্রী কিন্তু হতে পারেন, কিন্তু মন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে তাকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে। ওকে, সংসদের সদস্য নয় এমন ব্যক্তিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তার মধ্যে কিন্তু তাকে 6 মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে। প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? প্রধানমন্ত্রীর কার্যকাল কত বছর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 5 বছর। 91 লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার অধিবেশনের সভাপতিত্ব করেন কে? 91 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পিকার। 92 পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
92 এরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্পিকার। যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশনে স্পিকারই সভাপতিত্ব করেন। কোশ্চেন নাম্বার 93, কোনো বিল অর্থ বিল না তা ঠিক করবেন কে? কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করবেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পিকার। স্পিকার ঠিক করবেন কোনো একটা বিল অর্থ বিল কিনা। স্পিকারকে বলা হয় লোকসভার প্রথম এবং প্রধান প্রতিনিধি। 94, উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর হতে হবে? উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর হতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 35। 35 বছর হতে হবে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে। 95, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন? রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। এবং নিচের যে এই ডাটাটা এটা কিন্তু আর হবে না, 2 জন সদস্যকে আর মনোনীত করতে পারেন না রাষ্ট্রপতি লোকসভায়, তো এটা কিন্তু কাটা। প্রশ্ন নাম্বার 96 এর আগে একটু গুরুত্বপূর্ণ আমরা তথ্য জেনে নেব সংবিধানের উৎসের জন্য। ভারতীয় সংবিধানের প্রায় 75% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন 1935 থেকে গৃহীত হয়েছে। দেশীয় উৎস ছাড়াও গণপরিষদ বিভিন্ন বিদেশি সংবিধানের মডেল অনুসরণ করেছে। অর্থাৎ অন্যান্য দেশ থেকে আমরা সংবিধানের কিছু পার্ট গৃহীত করে বা গ্রহণ করে আমরা নিয়ে এবং 1935 সালের কিছু পার্ট গ্রহণ করে আমরা সংবিধানটা বানিয়েছি। দেখো ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে: দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদীয় শাসন ব্যবস্থা, এক নাগরিকত্ব, সিএজি কার্যালয় এবং আইন তৈরির পদ্ধতি নিয়েছি ব্রিটেন থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমরা কি কি নিয়েছি: প্রস্তাবনা, মৌলিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, এই কটা আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করেছি। রাশিয়া থেকে কি কি সংবিধানে আমরা নিয়ে এসেছি: মৌলিক কর্তব্যসমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা। অস্ট্রেলিয়া সংবিধান থেকে আমরা কি কি ধার করেছি: প্রস্তাবনার ভাষা, কেন্দ্র ও রাজ্য সম্পর্ক। আয়ারল্যান্ড থেকে যেটা গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি সেটা হচ্ছে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিসমূহ এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। জার্মানি থেকে আমরা কি ধার করেছি: জরুরি অবস্থা বা এমার্জেন্সি। দক্ষিণ আফ্রিকা থেকে আমরা কি ধার করেছি: সংবিধান সংশোধনের পদ্ধতি আমরা ধার করেছি আমাদের সংবিধানের মধ্যে। দেখো এবার আমরা কিছু এমসিকিউ করব এইটার ওপর থেকে। ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা কে? 96 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা। 97, মূল সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়? মূল সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 14টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল মূল সংবিধানে। at present 22 ল্যাঙ্গুয়েজেস রয়েছে সংবিধানে। 98, ভারতীয় সংবিধানের স্থপতি কে? কোশ্চেন নাম্বার 98 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। 99, পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা কবে ঘোষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1947 সালের 26শে জুলাই। 1947 সালের 26শে জুলাই পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা ঘোষিত হয়। 100 নম্বর প্রশ্ন, আইনবিদদের স্বর্গ বলতে কি বোঝায়? আইনবিদদের স্বর্গ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতীয় সংবিধানকে বোঝায়। 101, সংবিধানের পরিষদের উপদেষ্টা হিসাবে কে কার্যনির্বাহ করেন? সংবিধানের পরিষদের উপদেষ্টা হিসাবে কে কার্যনির্বাহ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বি.এন. রাও। অপশন ডি বি.এন. রাও। 102, ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ কে রক্ষা করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সংযোগ রক্ষা করেন। প্রশ্ন নাম্বার 103, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?
103 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। 104, রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্য থাকে? রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকর থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 মাস পর্যন্ত। 105 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 105 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ইউকে থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন নাম্বার 106 করার আগে একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। এছাড়াও এই দেশ থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি, নিয়মতান্ত্রিক প্রধান, প্রধানমন্ত্রীর পদ, তার কাজ, মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা, পার্লামেন্টারি সরকার, নিম্নকক্ষের কাছে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, শক্তিশালী নিম্নকক্ষ এবং বিশিষ্ট আইনসভা, এইগুলো এই ব্রিটিশ যুক্তরাষ্ট্র বা ইউকে থেকে নেওয়া হয়েছে। নেক্সট 106 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন প্রযোজ্য নয় কোন ধারার ক্ষেত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 32 নম্বর ধারার ক্ষেত্রে। সংবিধান সংশোধন প্রযোজ্য নয় অপশন সি, 32 নম্বর ধারার ক্ষেত্রে। 107, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুচেতা কৃপালিনী। 108, ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী কে? 108 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মায়াবতী। মায়াবতী হলেন ভারতবর্ষের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী। প্রশ্ন নাম্বার 109, কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন কত মাসের মধ্যে করতে হবে? কোন কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন কত মাসের মধ্যে করতে হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 6 মাসের মধ্যে করতে হবে। প্রশ্ন নাম্বার 110, পরপর দুইবার কে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? পরপর দুইবার কে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? 110 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 111, লোকসভা দুইটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? প্রশ্ন নাম্বার 111 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 মাস। 112, ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 112 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিটা নেওয়া হয়েছে। প্রশ্ন নাম্বার 113, 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানে প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন যখন 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই কথা দুটি যুক্ত হয়। প্রশ্ন নাম্বার 114, ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? প্রশ্ন নাম্বার 114 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 28টি বর্তমানে অঙ্গরাজ্য রয়েছে ভারতে। ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8টি। 8টি বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। প্রশ্ন নাম্বার 116, সংবিধানে গান্ধীবাদী নীতি কোথায় বর্ণিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিতে। ডিপিএসপিতে গান্ধীবাদী নীতি বর্ণিত করা হয়েছে। 117, ভারতের নিয়মতান্ত্রিক প্রধান কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলেন ভারতের নিয়মতান্ত্রিক প্রধান।
118 সংবিধানের আত্মা ও প্রাণ কেন্দ্র কাকে বলা হয় বা কোন ধারাকে বলা হয়ে থাকে? 118 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 32 নম্বর ধারাকে। 119 ভারতে প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? ভারতে প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় অপশন বি 1951 থেকে 1952 সালে। 120 কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় আছে? প্রশ্ন নাম্বার 120 সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে 100টি বিষয় রয়েছে কেন্দ্রীয় তালিকায় বা ইউনিয়ন লিস্টে। পূর্বে অর্থাৎ আগের সংবিধানে 97টি বিষয় ছিল। 121 রাজ্য তালিকায় কয়টি বিষয় আছে? রাজ্য তালিকায় কয়টি বিষয় আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 61টি বিষয় রয়েছে। মূল সংবিধানে 66টি বিষয় ছিল। 122 যুগ্ম তালিকায় কয়টি বিষয় রয়েছে বা কনকারেন্ট লিস্টে কয়টি বিষয় রয়েছে? 122 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 52টি বিষয় রয়েছে। মূল সংবিধানে বা পূর্বে বা আগে 47টি বিষয় এই তালিকার অন্তর্ভুক্ত ছিল। 123 ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাশিয়া। এছাড়াও এই দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, খুবই গুরুত্বপূর্ণ, লোকসভার স্পিকারের কার্যাবলী। কোশ্চেন নাম্বার 124 ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার 124 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে এটি নেওয়া হয়েছে। এছাড়াও এই দেশ থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ সমূহ নীতি বা যেটাকে আমরা বলি ডিপিএসপি, রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় সদস্য মনোনয়ন, এটাও কিন্তু নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। প্রশ্ন নাম্বার 125 ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে এটা নেওয়া হয়েছে। এছাড়াও এই দেশ থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনার ভাষা, ব্যবসা বাণিজ্যের অধিকার সমূহ। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রশ্ন নাম্বার 126 ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। দেখো এছাড়াও এই দেশ থেকে নেওয়া হয়েছে লিখিত সংবিধানের ধারণা, নাগরিকদের মৌলিক অধিকারের ধারণা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, প্রস্তাবনা, খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার, উপরাষ্ট্রপতি সংসদের সর্বোচ্চ কক্ষের সভাপতি, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় পর্যালোচনা, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারকদের অপসারণ পদ্ধতি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন নাম্বার 127 লোকসভার 0 আওয়ার এর স্থায়িত্বকাল কত? লোকসভার 0 আওয়ারের স্থায়িত্বকাল কত? সঠিক উত্তর হবে অপশন এ নির্দেশ করা নেই। নির্দেশ করা নেই। 128 কোন বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। 129 ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল করা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল করা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জার্মানি। জার্মানি থেকে নেওয়া হয়েছে এটি। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট পরিচালনার আইন কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট পরিচালনার আইন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জাপান। 131 ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
131 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কানাডা। কানাডা থেকে নেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন। এছাড়াও এই দেশ থেকে নেওয়া হয়েছে আধা যুক্তরাষ্ট্রীয় ধরনের সরকার, যেখানে শক্তিশালী যুক্তরাষ্ট্র কেন্দ্রে থাকবে এবং কেন্দ্রের অবশিষ্ট ক্ষমতা ধারণ। খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 132, মৌলিক অধিকার রদ করতে পারেন কে? মৌলিক অধিকার রদ করতে পারেন কে? 132 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি। 133, বিধানসভায় অর্থ বিল উপস্থাপন করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন? বিধানসভায় অর্থ বিল উপস্থাপন করতে গেলে কার অনুমোদন প্রথমে প্রয়োজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজ্যপাল। 134, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয়? 134 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লেফটেন্যান্ট গভর্নর। 135, ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র এর ধারণা, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 135 অপশন এ ফ্রান্স। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। 136, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কবে সূত্রপাত ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1959 সালে। ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে 1959 সালে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় প্রবর্তিত হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থানে। নেক্সট 138, সুপ্রিম কোর্ট বিভিন্ন লেখ জারি করতে পারে কোন ধারা অনুযায়ী? সুপ্রিম কোর্ট বিভিন্ন লেখ জারি করতে পারে কোন ধারা অনুযায়ী? 138 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরি এটি অপশন সি হবে না, এটা হবে অপশন বি। ওকে, এটা হবে অপশন বি। 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিভিন্ন লেখ জারি করতে পারে। নেক্সট প্রশ্ন নাম্বার 139, নিম্নলিখিত তথ্যের মধ্যে কোনটি ভুল রয়েছে? নিম্নলিখিত তথ্যের মধ্যে নিচের কোনটি ভুল রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে জাতীয় নির্বাচন কমিশন। এটি ভুল দেয়া রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে? সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন নাম্বার 140, সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? সুপ্রিম কোর্ট কোন লেখ জারির মাধ্যমে নিম্ন আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রোহিবিশন। প্রোহিবিশন লেখর মাধ্যমে এটি জারি করে। 141, হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন কে? হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক। 142, সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে কে বা কারা? সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করে কে বা কারা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিধানসভার সদস্যরা। 143, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা যে যে স্তরে থাকে সেগুলো হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্রাম, ব্লক ও জেলা, এই তিনটি স্তরে বিভক্ত রয়েছে গ্রাম পঞ্চায়েত, এবং এটি হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী। 144, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পঞ্চায়েত সমিতি। 145, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে? ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জুলাই 1947। এবং কতই জুলাই? সেটা হচ্ছে 22
জুলাই। 146 সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত হয় বলে ঘোষণা করেন? সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত হয় বলে ঘোষণা করেন? 146 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1949 সালের 26শে নভেম্বর। 147 পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 147 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1950 সালের 26শে জানুয়ারি। এটি পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ। 148 রাষ্ট্রীয় জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? রাষ্ট্রীয় জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 352 থেকে 360 এর মধ্যে। 149 সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয়? 149 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিনটিতে সাধারণ বাজেট সংসদে পেশ করা হয়। প্রশ্ন নাম্বার 150 ভারতের রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন চালু হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1956 সালে। 1956 সালে ভারতে রাজ্য পুনর্গঠন সংক্রান্ত আইন চালু হয়। তো আজকের ক্লাস থেকে আমরা গুরুত্বপূর্ণ 150টি প্রশ্ন উত্তর এবং তার সাথে আনুষঙ্গিক কিন্তু বিভিন্ন ইনফরমেশন ভারতের সংবিধানের উপর থেকে করে ফেললাম। পুরো সংবিধান কিন্তু আমরা একটা ক্লাসের মাধ্যমে যতটা পেরেছি কভার আপ করার চেষ্টা করলাম। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাও। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। প্রতিদিন সকাল 6টায় মর্নিং মোটিভেশন, দুপুর 3টেই দৈনিক জিকে পিডিএফ, প্রতিদিন সন্ধ্যা 6টায় জিকে পিডিএফ মক টেস্ট এবং প্রতিদিন রাত 8টায় গণিত এবং রিজনিং মক টেস্ট সিআরপি একাডেমির অফিসিয়াল তোমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেয়া হয়ে থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি সিআরপি একাডেমির পক্ষ থেকে কিন্তু দেয়া হয়ে থাকে। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।